ঈদের ছুটি শেষ, এবার বাড়ি আসার পালা। সব আপনজনকে ছেড়ে দূরে চলে আসার পালা। এবার বাড়ি ছেড়ে চলে আসার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। সব গোছগাছ শেষ, এবার বাড়ি ছেড়ে চলে আসতে হবে। যারা বাড়ি ছেড়ে অনেক দূরে থাকে তাদের কখনোই মনে হয় গোছগাছ শেষই হয় না। যাই হোক, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছে নতুন অ্যাক্টিভিটি নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়া ব্লগে আপনাদের স্বাগতম। আমার ছেলে রেডি হয়ে দেখেন ওর যে ছোট ছোট খেলার সাথীগুলো আছে তাদেরকে ডেকে এনেছে, তাদেরকে গিফটও দিয়েছে যে আমি চলে যাচ্ছি আমার স্মৃতি নিয়ে। তারপরে আবার তাদের ডেকে এনে ছবি উঠছে, আমাকে বলছে আম্মু একটু ভিডিও করে রাখো তো। এই তো এইদিকে আমার চলে যাওয়ার জন্য আমার গাড়ি চলে এসেছে। তো আমিও বিদায় নিচ্ছি সবার থেকে বিদায় নেওয়ার সময় তো কষ্ট লাগে। বাড়ি যাওয়ার সময় অনেক মজা, আর বাড়ি ছেড়ে আসার সময় যে কি কষ্ট যারা বাড়ি ছেড়ে আসে তারাই জানে একমাত্র। ওই যে দূরে আমার মা জননী বসে আছে, অন্ধকার হয়ে গেছে তো সন্ধ্যার সময় আসছি, এই জন্য আমার মাকে দেখা যাচ্ছে না। আমার ছেলে অনেক কষ্ট পেয়েছে, কষ্টের মধ্যেও ওর বন্ধুদের সাথে যখন আছে ও মজা করতেছে, কিন্তু ভিতরে ভিতরে আমার ছেলে অনেক কষ্ট পাচ্ছে, আমি জানি। ওকে অনেক কিছু দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে। ওকে একটা ড্রেস পরাই দেওয়া হয়েছে, ওর সবচাইতে প্রিয় ড্রেসটা, যেটা অন্ধকারেও জ্বলে ওঠে, ওর খুবই পছন্দের ড্রেস। তো ওটা পরে ও খুব খুশিতে আমাকে বারবার বলছে আম্মু তুমি আমাদের সাথে ভিডিও করো, আমাদের সাথে ভিডিও করো। তো শেষ মুহূর্তটা সবার সাথে কাটাচ্ছি। অলরেডি গাড়িতে উঠে গেছি, পাশে আমার বোনের মেয়ে আমার মা বসে আছে। শেষ মুহূর্তটা খুব কষ্টের। বাসা থেকে যখন বাড়ি যাই কত ভালো লাগে যে গিয়ে সবাইকে দেখব, আর ফিরে আসার সময় এই মানুষগুলোকে দেখে মনে হয় আর কি এসে এদের দেখতে পাবো না ওরা আমাকে দেখতে পাবে। ভিডিওটা বানানোর সময় আমার খুব কষ্ট পাচ্ছিল, আমি কথাই বলতে পারছিলাম না। আমার ছেলেটা তো খুবই দুঃখ পেয়েছে, খুবই কষ্ট পায়। ও গ্রাম থেকে আমার মাকে ছেড়েও আসতে চায় না। আসলে আমার মা ওকে কোলে পিঠে করে মানুষ করেছে, তো এই কারণে আমার মাকে ছেড়ে আসতে চায় না। ওর মায়াভরা মুখটা দেখলে এমনিতেই অনেক কষ্ট লাগে। আমার ছেলেটা ছোট মানুষ, ও ভাবে শুধু ওরই কষ্ট হচ্ছে, কিন্তু আমি আমার বাড়ি আমার মাকে ফেলে চলে এসেছি, তো ও বোঝে না, ও ছোট মানুষ। এরই মধ্যে আমরা সিরাজগঞ্জে এসে আমাদের হোটেল ব্রেক দিল 20 মিনিট। তো ভাবলাম দুই মা ছেলে একটু বাইরে ঘুরে আসি। আমার ছেলেটা খাওয়া দাওয়া কিছু করছিল না। ও আসার সময় এতটাই কষ্ট পেয়েছে, খাওয়ার কথা মুখে আনলো না। আমার মা অনেকবার খাওয়াতে লাগলো, কিন্তু কিছুতেই সে খাইলো না। এখানে এসে আমাকে বলছে আম্মু আমার একটু খিদা পেয়েছে। তো যখন আমি ওর জন্য খাবার কিনবো, আসার সময় বাসটাও চলে এসেছিলো, আমি খাবার কিনতে পারছিলাম না। তো বলছি তুমি রেস্টুরেন্টের মধ্যে গিয়ে খাবে না বাইরে খাবে? ও বলছে আম্মু আমি রেস্টুরেন্টের মধ্যে গিয়ে কিছু খাবো, আমার খুব ক্ষুধা পেয়েছে। তো ভাবলাম রাতের খাবারটা সেরে নিই এখান থেকে, কারণ আমরা তো সারা রাত ধরে যাব, সারা রাতের জার্নি আরও কষ্টকর। তো ওখান থেকে একটু হালকা পাতলা কিছু নিলাম। তো ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে? ও বলছে আমি পরোটা খাবো আম্মু। তো ও পরোটা নিয়েছে, সবজি নিয়েছে। তো পরোটা সবজি আমি বললাম তুমি কি হাত দিয়ে খাবে? তো বলছে না আম্মু তুমি একটু খাওয়ায় দাও, হয়তো ও কষ্টে ও হাত দিয়ে খাইতেও ইচ্ছা করছে না। তো আমি ওকে পরোটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই দিচ্ছিলাম, আমি একটু খাচ্ছিলাম, কারণ আমিও তো কিছু খেয়ে আসি নাই। আমরা মা ছেলে একা একা ছিলাম, তো এই জন্যেই মনে হয় আমাদের এত কষ্ট লাগছিল। সাথে যদি আমার ছেলের বাবা থাকতো তাহলে মনে হয় এতটা কষ্ট লাগতো না। আর ও সাথে থাকলে সব সময় হাসাইতো, ভালো ভালো কথা বলে, সব সময় কষ্টের কথা কোনো সময়ও বলে না। ও সব সময় কীভাবে আমাদের ভালো রাখবে, কিভাবে হাসাবে, এই কথাগুলাই বলে। এই জন্য ও থাকলে আমাদের এতটা কষ্ট হতো না। আমরা মা ছেলে দুইজনে একা একা আসছি, তো এই জন্যই এত কষ্ট। আসলে ওর ছুটি, আপনাদের ভাইয়ার ছুটি আগে শেষ হয়ে গেছে, ও আগেই চলে আসছে। আমরা বাসায় এসে পর্যন্ত ওর সাথে আমরা একবারও একসাথে আমরা আসতে পারিনি। একদিন একসাথে গিয়েছিলাম, এত ভালো লেগেছিল, জার্নি করাটাই মনে হয় সার্থক হয়ে গিয়েছিল। তো মা ছেলে ওখানে বসে খাচ্ছি আর বাবার কথা বলছি যে তোমার বাবা থাকলে হয়তো বা আমাদের এত কষ্ট হতো না, তাই না বাবা? আর আমার ছেলেটা কেঁদে ফেলছে,
যে আম্মু আমার বাড়ির মানুষের জন্য অনেক কষ্ট হচ্ছে, আর আমার ছেলেটা তো বাসায় এসে থাকতেই চায় না। ও আরলো অনেকে বাসায় আসে যে 1 বছর পর পর বাড়ি যায়, আর আমরা বাসায় এসে আমরা হচ্ছে 2 মাস পর পর বাড়ি যাই। আমাদের এই কষ্টটা বুঝবে যারা বাড়ি ছেড়ে এসেছে, তারাই বুঝবে। যে বোনেরা বাড়িতে বাবা মা সবাইকে রেখে চলে আসে, তারা বোঝে যে এই বাড়ি ছেড়ে চলে আসার কত কষ্ট। আর যারা বাড়িতে থাকে তারা বোঝে না, যারা বাড়ি ছাড়া হয় তাদের কত কষ্ট হয়। যখন আমরা ঢাকা শহরের মধ্যে ঢুকবো সেই সময় থেকেই জ্যাম, আর এই রাস্তায় জ্যামে পড়ে থাকা যে কী বিরক্তকর তা বলে বোঝানো যাবে না। তবে আমার এর আগে ভালো লাগতো, আমি শুধু বলতাম আমি জ্যামে পড়লে আমার ভালো লাগবে, জ্যামে পড়লে ভালো লাগবে। কিন্তু জ্যামে যখন থেকে পড়েছি তখন থেকে এই কষ্টটা বুঝি যে যারা জ্যামে পড়ে থাকে তাদের কত কষ্ট হয়। তবে আমার রাতের ঢাকাটা দেখতে আমার খুব ভালো লাগে। রাতের ঢাকার যে আলো জ্বলে, চারদিকে যে পরিবেশটা, দিনের ঢাকার থেকে রাতের ঢাকা আমার অনেক ভালো লাগে। ঢাকার মধ্যে এসে জ্যামে পড়ি নাই, তবে ঢাকার বাইরে যতক্ষণ ছিলাম, ঢাকার মুখে যতক্ষণ ছিলাম ততক্ষণ জ্যামে ছিলাম। তো ঢাকার মধ্যে এসে আর জ্যাম পাই নাই, রাস্তাটা পরিষ্কার ছিল, দেখতে ভালো লাগতেছিল। আর আমি সবসময় সামনের সিটটা নেই, যাতে করে আমি সারা রাত জেগে আসি, তো আমি সামনের সব কিছু দেখতে পাই। আমার অনেক ভালো লাগে। একটু কিছুক্ষণ যাচ্ছে জ্যামে পড়ছি, যাচ্ছি জ্যামে পড়ছি, এই জ্যাম মনে হয় আমাদের ভাগ্য থেকে যাবেই না। সারা রাত যে কিভাবে জ্যামে ভিতর ছিলাম তো বলে বোঝানো যাবে না। আমার ছেলেটাকে দেখেন, সকাল হয়েছে, সকাল দেখছে। আমার ছেলে এই বয়সে সকালটা কিভাবে হয় সেটাও দেখেছে, কিভাবে বাইরের দিকে তাকায় আছে। ওর কষ্ট হচ্ছে, বাড়ির সবাইকে ছেড়ে আসছে, এই জন্য ওইভাবে তাকিয়ে আছে। কষ্ট কি আমার হচ্ছে না? এই তো সারা রাত জেগে মুখটা ফোলা ফোলা হয়ে আছে। বাসায় চলে আসছি, বাসায় এসে তো সারা রাত জেগে আপনাদের ভাইয়া ওখানে দাঁড়িয়েছিল আমাদের নেওয়ার জন্য। সারা রাত একটু ঘুমায়নি, এসেই শুয়ে পড়ছে। আর আমার ছেলেটা আমাকে কেমন করে বলছে ওর কষ্ট হচ্ছে। এই তো সকালের নাস্তা নিয়ে এসেছি, আমি ঘুমাইনি, আমি ভাবছি যে হচ্ছে নাস্তা খেয়ে একবারে আমি ঘুমাবো। তো বাসায় এসেই নাস্তা বানানোর না থাকায় আর বাসায় এসে আমার নাস্তা বানাতে ইচ্ছা করে না, এই কারণে বাহির থেকে আমি নাস্তা নিয়ে আসছি। আমার মনে হয় যারা বাসায় এসে বাইরে থেকেই নাস্তা বেশি নিয়ে আসে। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালোবেসে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।